ভাবতরঙ্গ লিখনীতে বেলাশিক পর্ব সংখ্যা 12। তথাকথিত হারামখোর বন্ধুর দল অরুণ সরকারকে অফিস থেকে টেনে শপিং মলে এনেছে। কোনো হেতু নেই, এমনিতেই সকলের শখ জেগেছে একটু সময় কাটাবে। আজকাল বন্ধুদের সাথে সেভাবে কথা বলা হয় না, সেখানে দেখা সাক্ষাৎ তো দূরের কথা। অরুরে, আমাদের শুভ তো শ্বশুরমশাই হয়ে যাচ্ছে রে। কলকাতা হার্বাল সেবন করা কচি খোকাটা এখন বেয়ানের সাথে ফ্লার্ট করবে। আজ একটা বেয়ান নেই বলে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। তুই যদি আমার দুঃখ লাঘব করতে চাস তো অরু পার্ট 2 অর্ণিতাকে আমার শাহিরের সাথে দিতে পারিস। আপাতত বাগদান করে রাখি, এই সুযোগে আমিও একটা বেয়ান পাবো। অরুণ সরকার বুকটা মোচড় লাগে। প্রাণপ্রিয় বন্ধুর পেটে ঘুষি মেরে বলে, এতই শখ তো ছেলেকে পাঠিয়ে দে, আমি আদর যত্ন করে ঘর জামাই পালবো। শুভ হেসে বলল, তুই এখনও দিবা স্বপ্নেই আছিস অরুণ? ঘর জামাইয়ের কথা সিরিয়াসলি বলিস নাকি মজাতে? আই অ্যাম ড্যাম সিরিয়াস। মেয়েকে একবেলা না দেখলে আমার প্রেশার বেড়ে যায়। শি ইজ এভরিথিং টু মি। আমি তাকে মাথায় রেখে বড় করেছি, সে অন্যের বাড়িতে মাথা নত করে থাকবে, এটা সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। আর তোরা প্লিজ এই টপিক তুলিস না, আমার অস্থির লাগে। অরুণের ফর্সা মুখটা রক্তিম হয়ে আছে। ফয়সাল প্রসঙ্গ বদলে দিল, ভোরের খবর কী রে? ওর প্রথম ম্যাচ কবে রে? নেক্সট উইকেন্ডে। তবে কাল সকালেই চলে যাবে, টিম জয়েন করবে, দেন প্র্যাকটিস শুরু। মুস্তাকিম বলল, পিচ্চি ছেলেটা এখন ক্রিকেটার হয়ে গেল, অনেক নাম করুক, দেশকে এগিয়ে নিয়ে যাক। প্রতিটি ক্রিকেট ভক্তদের মুখে অরুণাভ নামটা অটুট থাকুক। আমরা শুধু টাকাই কামালাম, ভোট টাকার সাথে ফেম কামাবে, দেশকে লিড করবে, সেলিব্রিটি হয়ে যাবে আমাদের বাচ্চাটা। শুভ হেসে বলল। অরুণ সরকার দীর্ঘশ্বাস ফেলে বলল, সাথে বিশুদ্ধ দেশি গালি খাবে, যেমন তোরা দিতিস। আর সব কিছু এত সহজ না, সব জায়গাতেই রাজনীতি চলে ভাই। আমার তো ওর জন্যই চিন্তা হয়, মনটা একটু বেশি নরম ওর, অথচ যে পথে এগিয়ে দিচ্ছি সেখানে মনকে কংক্রিটের ন্যায় ঢেকে নিতে হয়। তুই অহেতুক চিন্তা করিস, এই বয়সে চিন্তা ছাড়া আর কী বা করবো? হোয়াট ডু ইউ মিন বাই এই বয়স? ডু ইউ থিঙ্ক আমরা বুড়ো হয়ে গেছি? অরুণের কথায় মুস্তাকিম খানিকটা তেতে উঠল। বুড়ো বয়স এসব নিয়ে কথা উঠলেই সে খেপে যায়। অরুণ বাঁকা দৃষ্টিতে তাকে মনে করিয়ে দেয় তার বয়স আদতে কত। নাম্বার 4 জন্য ট্রাই করতেই পারিস অরুজান্স, আই ডোন্ট মাইন্ড। তোকে নিয়ে এক চিমটিও খিল্লি উড়াবো না, তোর পাতাবাহারের প্রমিস। ফয়সাল অতি সহজ গলায় অরুণকে বলল। অরুণ চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করে, বুঝে উঠতেই বন্ধুর দিকে তেড়ে যায়। ফয়সাল হু হা হাসিতে ফেটে পড়ল। মুস্তাকিম দুষ্টুমির স্বরে বলল, যাহ, তাই সম্ভব নাকি? বেচারা পারবে না, দেখেছিস ওকে, বুড়ো হয়ে গেছে, এখন তো নাতি নাতনির অপেক্ষায় থাকতে হবে। অরুণ একদম হতাশ হবি না, আমাদের কলিকাতা স্পেশালিস্ট দ্য গ্রেট শুভ আছে কি করতে। রাসেল শুভর দিকে তাকিয়ে ইশারা করে। শুভ হেসে অরুণের দিকে তাকায়। এক ডোজ সেবন করবি, নাম্বার 4 আসতে 2 মাসও দেরি হবে না। উই হ্যাভ ফেইথ ইন ইউ বাডি। হারামির ঘরের হারামখোর শালা, কলিকাতা হার্বাল তোদের পাছায় ঢুকিয়ে দেব। অরুণের সরকার গম্ভীর গলায় দাঁত কিরমির করে বলল। রাসেল এক গাল হেসে নিয়ে বন্ধুর কাঁধে হাত রেখে কিছু বলতে নিবে, চোখ যায় অদূরে বসা এক মেয়ের দিকে। তারা বর্তমানে জেন্টস শু কালেকশনে আছে, সেখানে মেয়েদের উপস্থিতি অস্বাভাবিক কিছুই না, তবে তার প্রশাসনিক নজর অনেক কিছুই ধরতে সক্ষম। মেয়েটা বেশ সময় ধরে তাদের ফলো করছে, এখনও তাদেরকেই দেখছে। সে কিছু বলল না, বন্ধুদের সাথে আড্ডায় মজে থাকলেও মেয়েটাকে চোখে চোখে রাখে। পত্রলেখা অস্বস্তিতে 2 হাত সমান তালে কসলে যায়। কথা বলা উচিত হবে কি না, নিচতলা থেকে 4 তলায় পাগলের মতো ছুটে এসে সে কথা বলার জন্যই তো। নিশ্চয়ই মেন্টাল মোল্লাটা তাকে হনহনিয়ে খুঁজছে। তার নির্ভেজাল জীবনে একমাত্র জঞ্জাল এই জারিফ মোল্লা। পত্রলেখা তার নামকরণ করেছে মেন্টাল মোল্লা। বেডার মানসিক রোগীদের মতো হাবভাব। পত্রলেখা 2 কদম এগোয় আর 1 কদম পিছিয়ে যায়। এর মাঝেই অচেনা লোকটা তার দিকে তাকালো। সে হাত নাড়িয়ে হাই জানালো। ভদ্রলোক কপাল কুঁচকে চাইল পত্রলেখার আঙুল তোলা অরুণ সরকারকে ইশারা ডেকে দিতে বলে। রাসেল ভ্রু
ভ্রু উঁচিয়ে হাত ঘুরিয়ে কেন ইশারা করে। পত্রলেখা মুখটা কিউট ভঙ্গিতে দুলিয়ে আকার ইঙ্গিতে প্লিজ বোঝায়। রাসেল ঠোঁট গোল করে নো বুঝায়। পত্রলেখা আরেকটু অনুরোধ করে প্রবণ মুখ বানিয়ে আকুতি ভরা চোখে চাইল। রাসেল ভ্রু কুচকে কিছু বলতে নেয়। মুস্তাকিম ফিসফিস করে তার উদ্দেশ্যে বলে, শালা বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? কিসের ইশারা ইঙ্গিত করছিস বে? তার ফিসফিস সুরে সকলেই রাসেলের দিকে তাকালো। রাসেল পত্রলেখার দিকে ইশারা করে সবাই পত্রলেখার দিকে তাকালো। সবাই পত্রলেখার দিকে ফিরল। অরুণ কপালে একরাশ কৌতূহল জমল। এদিকে আসছে রে রাসু। মুস্তাকিম ফিসফিসিয়ে বলল, অরুণ তোর চেনা নাকি? রাসেলের জিজ্ঞাসু দৃষ্টি উপেক্ষা করে অরুণ পত্রলেখার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো। পত্রলেখা এগিয়ে আসে, 5 মানবের মুখোমুখি হয়ে দাঁড়ায়। অস্বস্তিতে নুয়ে পড়লেও কাঁধের ব্যাগটা ঠিকঠাক করে হাত বাড়িয়ে হাই বুঝাইল। অরুণ স্বীয় ঠাট বজায় রাখলো, কিচ্ছুটি বলল না। মুস্তাকিম রাসেল নিজেদের মধ্যে ফিসফাস করে। শুভই প্রথমে কথা তুলল, কিছু বলবেন? বেচারা প্রফেসর মানুষ, সবার সাথে ভদ্র আচরণ করতে হবে। রাগী রাসেল হলে খানিকটা ঝাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করতো, অসামাজিক অরুণ সরকার চুপ থাকা পাবলিক। পত্রলেখা উপনিস মাথা নাড়ালো। মুস্তাকিম হেসে বলল, তো বলো, চুপ করে আছো কেন? পত্রলেখা শুকনো ঢোক গিলে ব্যাগ থেকে নোটবুক ও নীল কালির কলম বের করে নিম্ন ওষ্ঠধর কামড়ে নোটবুকে কলম চালিয়ে তা উঁচু করে মেলে ধরল। হাই, আই এম পত্রলেখা। সকলের সজাগ দৃষ্টি তার উপর। অরুণ ভাবনায় পতিত হয়, এটা রামিসা না? ফয়সাল ব্যঙ্গ করে বলল, তাই বুঝি চিঠিপত্র লিখছ? মেয়ে, এটা চিঠিপত্রের যুগ না, এটা ইমেলের যুগ। তোমার বাবা মা তোমাকে ভুল সময়ে ল্যান্ড করিয়েছে। পত্রলেখা অরুণ সরকারের দিকে এক পল চাইল, আর একটা কাগজ ছিঁড়ে সম্মুখে ধরলো। সেটায় লেখা আছে, আই ক্যান নট টক। তুমি কথা বলতে পারো না? এবার সবাই অবাক হলো। ফয়সাল অনুতপ্ত হয়ে বলল, আই এম সো সরি ফর দ্যাট। পত্রলেখা চমৎকার হাসি দিয়ে মাথা দোলালো। এর অর্থ বোধহয় ইটস ওকে। শুভ মুগ্ধ হলো। মেয়েটা ভারী কিউট তো, পুরাই পুতুল টাইপ। চোখে মুখে অদ্ভুত শীতল শীতল ভাব রয়েছে। তোমার নামটা বেশ সুন্দর, তোমার সাথে যায়। চিত্রলেখা নাম শুনেই পত্রলেখা প্রথমবার শুনলাম। কে রেখেছে নামটা? বাবাই। তোমার বাবার নাম কি? মুবিন পাঠান। পাঠান? এদেশে পাঠানো আছে? পাকিস্তানি নাকি তোমরা? বাবাই ফ্রম হেরাত, আফগানিস্তান। পত্রলেখা শেষ করে শুভকে দেখালো। মুস্তাকিম টিপ্পনি কেটে বলল, তাই তো বলি, আমাদের দেশের সিংহভাগ ছেলেরা সিঙ্গেল কেন থাকে? চায়না, কোরিয়া, পাকিস্তান থেকে প্রেমের টানে ছেলেরা ছুটে আসে। এখন আফগানিস্তানও বাদ যায়নি। তা তোমার বাবা কি এখানে সেটেল? হি ইজ নো মোর। অরুণ ব্যতীত সবাই পত্রলেখার জন্য দুঃখ প্রকাশ করে। পত্রলেখা চোখ পিটপিট করে অরুণের দিকে তাকায়। অরুণ কপালে ভাঁজ দৃঢ় হয়। সে শুভকে খোঁচায়। শুভ বন্ধুর ইশারা বুঝে বলল, আমাদের চিনো তুমি? পত্রলেখা অরুণের দিকে আঙুল তাক করলো। অরুণ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পত্রলেখার তাক করা আঙুল স্বীয় আঙুলের সাহায্যে নামিয়ে দিল। বলল, আমাকে কিভাবে চিনো? আমি তো তোমাকে চিনি না। কি মিথ্যুক। পত্রলেখা চুপসানো গলা ফুললো যেন। সে আবার নোটবুকে কলম ঘুরিয়ে অরুণের দিকে তাক করলো। সত্যিই চিনো না? ভাষা চোখে অভিমান ঝিলিক। অরুণ স্পষ্টত অস্বীকার করে বলল, না। পত্রলেখা ক্ষণপল তাকিয়ে রইল তার দিকে, তারপর নীরবে নিভৃতে প্রস্থান নিল। তুই সত্যি ওকে চিনিস না? বললাম তো না। গম্ভীর মুখে শুভর প্রশ্নের জবাব দিল অরুণ। বন্ধুরা তা আর ঘাটালো না। পত্রলেখা এক্সিলেটরে পা দাঁড়িয়ে 4র্থ তলা থেকে নিচে নামতেই জারিফ মোল্লার দর্শন পায়। খারসটা বাজ খাই গলায় ধমক দিয়ে বলল, কোথায় মরতে গিয়ে বেরিয়েছিলি? বেয়াদব, মেয়ে মানুষের মতো থাকবি। পত্রলেখা হাতে নোটবুক কলম ছিলই। সে এবার সুযোগ হাতছাড়া করলো না। গোটা অক্ষরে লিখলো, আমি কি শার্ট প্যান্ট পরে আছি? আমার গোফ দেখতে পাচ্ছেন? জারিফ মোল্লা ভয়ঙ্কর চোখে চায়। নোটবুক আর কলম ছুঁড়ে ফেলে পত্রলেখার হাতে কবজি শক্ত করে চেপে ধরে। ব্যথায় পত্রলেখার মুখ বিকৃত হয়ে আসে। পাষাণ্ডের দয়া হয় না, এক প্রকার টানতেই নিয়ে যায়। পত্রলেখা ঘাড় তুলে 4র্থ তলার দিকে তাকায় একবার। অরুণ সরকার রেলিং ধরে সবাই লক্ষ্য করে। ছেলেটাকে এতটাই রুড ব্যবহার করলো কেন? সে নিচে নেমে কলম আর নোটবুকটা তুলে নেয়। বিধবাদের মতো সাদা কাপড় পরে ঘুরবে কেন? ওর কি ভাতারা মরেছে? যত সব ফালতু মেয়ে মানুষ। আনমনে বিড়বিড় করে জারিফ মোল্লা। দোকানের উদ্দেশ্যে বলে, ওর মাপের জামা দেখান, যেন কটকটে রঙের হয়, লাইক
লাল, মেরুন, ভায়োলেট আরও যা যা আছে। দোকানি কাপড়ের স্তূপ বের করতে জারিফ মোল্লা মেরুন রঙের কুর্তি হাতে নিল। পটলেখার দিকে ছুঁড়ে মেরে বলল, সাইজ লাগবে কিনা দেখো। পটলেখা আশপাশে তাকায়। পুষ্পের দুটো কাজিন, এক ফুফু সহ আরও চাচিও উপস্থিত। আশ্চর্যের বিষয়, কেউ কিছু বলছে না, নিজেদের মধ্যে ব্যস্ত। তাদের আচরণ কেমন যেন রহস্যময়। নীরবে মেন্টাল মোল্লার টক্সিক আচরণগুলোকে প্রশ্রয় দিচ্ছে। এ বাড়িতে এসে কি যে ভুল করলো। আজই মায়ের সাথে কথা বলবে, ঝামেলা না করে চুপি সারে চলে যাবে। মায়ের সুখের সংসারে আজ না পড়ুক। পটলেখা পুষ্পের দিকে তাকালো। পুষ্প পটলেখার হয়ে চাচাকে বলল, চাচ্চু লাগবে। জারিফ মোল্লা একই মাপের বিভিন্ন রঙের কুর্তি নিল, সবগুলোই গাঢ় রঙের। নিশ্চুপ পটলেখা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। তো তুই অরুণ সরকারের ছোট ছেলে? সোহরাবের শ্যামকালো মুখে হাসির ঝিলিক। স্মৃতিগুলো তরতাজা হয়ে হাতছানি দেয়। ফিনাইলের কড়া ঘ্রাণ, নবজাতকের কান্নার রোল, সব স্পষ্ট মনে আছে তার। মনে থাকবে না কেন? স্বর্ণের বালাজোড়া আব্বার কথায় দুঃসম্পর্কের আত্মীয়কে দিয়ে এসে আম্মার বাজখাই গলায় ধমক সে আমৃত্যু মনে রাখবে। আর আব্বাও নিজেকে বাঁচাতে সমস্ত দোষ একমাত্র আদরের ছেলের কাঁধে ফেলতে দুবার ভাবেনি। সোহরাব রেগে গিয়ে 2 দিন ভাত খায়নি। আজ সকালে সায়রা আপা যখন জানালো সায়ানের সহপাঠী অরুণ সরকারের সেই মেয়েটি, তখন সে অতি আগ্রহের সাথে ভাগ্নের সাথে দুঃসম্পর্কের আত্মীয়র মুখ দর্শন করতে এসেছে। শত হোক তার মায়ের গড়ানো সোনার বালা বলে কথা। সোনার দাম যে তরতরিয়ে বেড়েছে, তবে সে এসে এত বড় ঝটকা খাবে সেও ভাবেনি। নিয়তি এ কেমন লীলা খেলা। তোমাকে দুলাভাই ডাকায় আপনি রাগলো কেন? সোহরাব মুচকি হেসে বলল, সবার সামনে ডেকেছিস তাই বেচারি লজ্জা পেয়েছে। তোমার বাবা এরকম অদ্ভুত নাম কেন রেখেছে? দুলাভাই কোনো নাম হলো নাকি? প্রহরের কথায় সোহরাবের হাসি দীর্ঘ হয়। আমার নাম সোহরাব শেখ। প্রহর কেমন করে যেন তাকালো। সোহরাব আবারও মাথা চাটা মারে। প্রহর চেঁচিয়ে ওঠে, মারলে কেন? ইচ্ছে করলো তাই। তুমি এত পচা কেন? খরগোশ, তোর দাঁত দুটো কিউট কেন? প্রহর মুখ কালো করে নিল। সোহরাব আবারও মাথায় চাটা মারল। প্রহর চেঁচালো না, টলমল চোখে বলল, আমি আপনিকে বলে দিব কিন্তু। তোর আপারে আমি ভয় পাই নাকি? তখন তাহলে পেঁচার মতো মুখ বানিয়েছিলে কেন? তোমার মুখে মিল্ক শেক উঠেছিলে কেন? ওটা তো এমনি। সোহরাব জবাব দিতে থতমত খেয়ে গেল। তুমি আপনিকে ভয় পেয়েছিলে। আপনিকে তো পাপাও ভয় পায়। সোহরাব গায়ে মাখল না, বলল, তোর ভাইয়ের নাম যেন কি? তোমাকে কেন বলবো? দুলা ভাই না আমি তোর। সোহরাব মন খারাপির সুর তুলল। প্রহরের মায়া হলো বেশ, বলল, অরুণাব। অনেকে ভোর বলেও ডাকে, পাপা কলিজা আর 420 বলে ডাকে, কুমড়ো পটাশ। প্রহর পিটপিট করে তাকালো। সোহরাব ফুটপাতের এক দোকান থেকে চিপস ছিঁড়ে দিল প্রহরের হাতে। নিজে এক সিগারেটের প্যাকেট নিল। প্যাকেট খুলে এক শলাকায় আগুন ধরিয়ে দোকানিকে বলল, কত হলো? 150। সোহরাব প্যান্টের পকেট হাতালো। আফসোসের সুরে বলল, ইস, ওয়ালেট রেখে এসেছি, এখন উপায়? দোকানি পানের পিচকিরি ফেলে এমন দৃষ্টিতে নিক্ষেপ করলো যেন এখনই খেয়ে ফেলবে। প্রহর ঘন ঘন পলক ফেলল। চিপসের এক টুকরো হাতে থাকলেও খাওয়ার সাহস হলো না। সোহরাব হে হে সুরে হাসলো। প্রহরকে ঠেলে দোকানের কোলে বসিয়ে দিয়ে বলল, আমার কাছে টাকা নেই, এটাকে রেখে দিন, বড্ড ভালো ছেলে, আপনার অনেক উপকারে আসবে। প্রহর আতঙ্ক ভরা চোখে সোহরাবের দিকে তাকালো। সোহরাব তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দোকানিকে বলল, না খাইয়ে রাখবেন না, 1 বেলা অন্তত খাবার দিয়েন, খরগোশে, ভালো থাকিস। প্রহর সোহরাবের দিকে তাকায়, পরপরই ঘাড় ঘুরিয়ে দোকানের দিকে তাকায়। কি বিচ্ছিরি হাসি। প্রহরের কান্না পায়। তুমি মজা করছো তাই না দুলাভাই? সোহরাব প্রহরের মতো ঘন ঘন পলক ঝাপটায়, তারপর 2 হাতে মুখ ঢেকে কান্নার মান করে চলে যায় নিয়ে। একবারও পিছু ফিরে তাকালো না। এক সময় তার ছায়াও দেখা যায় না। প্রহর ভেবে করে কেঁদে দেয়, হাত পা ছুঁড়ে পাপ্পা মাম্মাম সহ 14 গোষ্ঠীকে ডাকে। সোহরাব শেখ ঠোঁট চোখা করে সিটি বাজায়, হাতের আঙুলে চশমা ঘুরিয়ে স্টাইলের সাথে চোখে দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। ধপাস করে অরুণিতার পাশের খালি চেয়ারটায় বসে ক্লোজ আপ হাসি দেয়। অরুণিতা চরম বিরক্তির সাথে বলে, এ কেমন অভদ্রতা মামুজান? সোহরাব সানগ্লাস নাকের ডগায় নামিয়ে সূক্ষ্ম দৃষ্টি ফেলে বলল, জাস্ট জান বলবে, বেশি খুশি হতাম সোনামণি। মামু ডাকটা যাচ্ছে না। টেবিল জুড়ে হাসির কলরব। সবাই মজা হিসেবে নেয় ব্যাপারটা। শৈলীকেও একই কথা বলা হয়েছিল।
তবে সায়ানের ভালো লাগলো না। শৈলী আর অরুণিতা আলাদা মানুষ। মামু। সোহরাব অরুণিতার হাত থেকে ডেজার্টের বাটি ছিনিয়ে নিয়ে মুখে পুরে নিল। ভাগ্নের দিকে তাকিয়ে বলল, তোর আবার কি হলো? ডাকলি কেন? সায়ান গোমরা মুখে বলল, কিছু না। প্রহর কই? কোথায় যে গেল? আমার পিছু হাঁটছিল, হঠাৎ দেখি নাই, আমি ভাবলাম ফিরে আসছে। সোহরাবের গা ছাড়া ভাব দেখায়। অরুণিতা আগুনের ফুলকির ন্যায় জ্বলে উঠল। হোয়াট ডু ইউ মিন বাই ফিরে আসছে? আমি মানা করার পরেও জোর করে নিয়ে গেলেন, এখন বলছেন কোথায় যে গেল? আপনাকে তো আমি। অতিরিক্ত রাগে কথা আটকে আসে অরুণিতার। ভাইয়ের চিন্তায় মাথা খারাপ হওয়ার উপক্রম। সৌরভকে নির্লিপ্ত বসে থাকতে দেখে হিতাহিত জ্ঞান ভুলে যায়। নিজ শান্ত গম্ভীর আচরণ থেকে বেরিয়ে সৌরভের চুলের মুঠি টেনে ধরে দাঁত কিরমির করে বলে, ইউ আর দ্য মোস্ট ডিসকাস্টিং পিপল আই এভার মেট। আই হেট ইউ মোর দ্যান এভরিথিং। গো টু হেল। উনি মামা হয় আমার। গুরুজনের সাথে এ কেমন অভদ্রতা? সায়ন শাসনের সুরে বলল। অরুণিতা উল্টে শাসিয়ে বলল, গুরুজন মাই ফুট। ইউ অ্যান্ড ইউর সো কল্ড মামু ক্যান গো ডাউন ইন এ ডিচ। অরুণিতা চলে যায় হনহনিয়ে। সোহরাব নীলিত ভঙ্গিতে বাটির ডেজার্ট সাবার করে পানির বোতল নিয়ে ঢোকে ঢোকে পানি পান করে। উপস্থিত সকলের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিল। সায়ান সহ তার বন্ধুরা হাঁ করে তাকিয়ে আছে। সায়ান অবাক সুরে বলল, মামু, ওরু তোমাকে অপমান করে গেল আর তুমি হাসছ? সোহরাবের হাসি দীর্ঘ হলো। টেবিলের উপর রাখা ওয়ালেট আর ফোন নিয়ে বলল, আরে ভাগ্নে, সব অপমান গায়ে মাখতে নেই। বড় কথা হলো আংরেজিতে কি বলে গেল আমার ব্রেন ঠিকঠাক ধরতে পারলো না। কি বলছে রে সায়ু? গালি টালি দিছে নাকি? যদিও রাগে টাগে বললো, কিন্তু শুনতে ভালোই লাগছিল। মুহূর্তেই হাসির রোল পড়ে গেল। সায়ান গোমরা মুখে বলল, মামু তুমিও না। এখন বলো, প্রহরকে কোথায় রেখে এসেছো? বন্ধক রেখে এসেছি, যাই টাকা পরিশোধ করে ছুটিয়ে আনি। তোরা থাক এখানে। সোহরাব উঠে দাঁড়ালো, হামি তুলে আলসে ভঙ্গিতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অরুণিতা ও দুজন ওয়েটার রেস্টুরেন্টের আশপাশে এলাকায় হন্য হয়ে প্রহরকে খুঁজে চলেছে। অরুণিতার চোখে মুখে উদ্বিগ্ন ভাব, চোখে চিকচিকে নোনা জল, ঠোঁট দুটো কাঁপছে মৃদু মন্দ। এই বুঝি মেঘেরা বিনা গর্জনে ভূপতিত হয়। এমনই ক্রান্তিকালে পাশে এসে দাঁড়ালো কেউ। অরুণিতা ফিরে না দেখলেও চিনতে অসুবিধা হয় না। সৌরভ সিগারেট শেষ করে সুকটান দিয়ে পায়ের তলায় পিষে ফেললো। বলল, তুই আস্ত বেয়াদব, কোনো কথা ছাড়াই আমার পিছু আয়। অরুণিতাকে কিছু বলার সুযোগ দিল না সৌরভ। জিন্সের পকেটে হাত ঢুকিয়ে হেঁটে চলে ফুটপাতের ধারে। অরুণিতা থ মেরে দাঁড়িয়ে রইল কতক্ষণ, তারপর কি মনে করে পিছু পিছু চলল। একটু হাঁটতেই প্রহরের কান্নার শব্দ পাওয়া যায়। অরুণিতার জানে প্রাণ ফিরল। ছুটে এসে দোকানের কোল থেকে ক্রন্দনরত প্রহরকে ছিনিয়ে নেয়। এই মুহূর্তে তার মনে একটাই ভাবনা উদয় হয়, অপছন্দের ছোট ভাইটির জন্য তার বুকের অফুরন্ত স্নেহ লুকায়িত আছে। ভাইকে বুকে জড়িয়ে গালে মুখে অসংখ্য চুমু দেয়। প্রহর বোনের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ করল, আপনি দুলাভাই আমাকে এক প্যাকেট সিগারেট আর একটা চিপসের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার সবচেয়ে প্রশান্তির জায়গাটি বোধহয় মায়ের কোল। অরুণাব এই মুহূর্তে মায়ের কোলেই মাথা রেখে শুয়ে আছে। মায়ের মমতাময়ী হাত দুটো চুলের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা দুশ্চিন্তা বের করে আনছে। সে মায়ের আঁচল টেনে ধরে কবজিতে বেঁধে নেয়। অস্পষ্ট কণ্ঠে ডাকে, আম্মু। আমি কেন ওই মহিলাকে ঘৃণা করতে পারি না? আমার মনে তার জন্য সফট কর্নার লুকিয়ে কেন থাকবে? পাতা হাসলো, কারণ 10টা দিন তার সাথে তোমার অস্তিত্ব জুড়ে দেওয়া হয়েছিল। তার মাধ্যমেই তুমি দুনিয়ায় এসেছো। তোমাকে 2 বছর নিজ ছায়ায় বড় করেছে সে। তারপর সে আমাকে ফেলে চলে গেছে। এক মা কিভাবে পারে তার নিজ সন্তানকে ফেলে চলে যেতে? মায়ের এত সন্তানের জন্য দুনিয়া ছাড়তেও পিছপা হয় না, অথচ সে আমাকে ছেড়ে চলে গেল। আমি কতটা গুরুত্বহীন ছিলাম তার কাছে। আমার তো উচিত তাকে ঘৃণা করা, কিন্তু আমি তা করতে পারছি না। আমি খুব স্বার্থপর, তাই না আম্মু? তোমাকে কষ্ট দিচ্ছি। আই জাস্ট হেট মাইসেলফ। অরুণাবের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। পাতা তা খেয়াল করে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার যদি তার সাথে কথা বলতে ভালো লাগে, দেখা করতে ইচ্ছে করতে পারো। নিজ মনোবাসনাকে চাপিয়ে রাখার কোনো প্রয়োজন নেই।
এটা ভেবো না আমি কষ্ট পাবো। পাতা গলা কাঁপে। এত ভালোবাসা স্নেহের পরও ভোরের মন ওই মহিলার জন্য ছটফট করবে কেন? এটা কি ধোঁকা না? পরক্ষণেই সে সব স্বাভাবিকভাবে মেনে নিল। জন্মদাত্রী সে, নারীর টান তো শতভাগ সত্যি। তার মা বাবাও তো তার সাথে কত অন্যায় করেছে, কই সে তো তাদের কখনো মন থেকে সরাতে পারেনি। তাদের এত অবহেলাতেও কখনো মা বাবা বলা বাদ দেয়নি। আম্মু প্লিজ আমার থেকে মুখ ফিরিয়ে নিও না, আমি মরেই যাব। আমি ওই মহিলার সাথে দেখা করতে যাইনি। উনি বলেছিলেন ওনার মা অসুস্থ, মরমর অবস্থা, শেষবারের মতো আমাকে দেখতে চায়। ওনার মাও ফোনে কেঁদে কেটে একটিবারের জন্য আসতে বলেছিল। আমি মানা করতে পারিনি। হ্যাঁ, ওনাকে দেখে কষ্ট হয়েছিল, পরে ভাবলাম আমার কিসের কষ্ট, আমার তো তুমি আছো। বুঝতে পারছি। না, তুমি বুঝতে পারছো না, তুমি আমার উপর রাগ করছো। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শি লেভ মি অ্যালোন। তাই আই ওয়ান্ট টু হেট হার, আই ব্লক হার নাম্বার। পাতা চুপ থাকলো, কিছু কি বললো না। অরুণাভ শুকনো ঢোক গেলে বলল, আম্মু শুনছি। তুমি প্লিজ রাগ করিও না, আমি অনেক সরি। তো আমি রাগ করিনি। অরুণাভ মুখোমুখি হলো, কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি রাগ করেছো, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। পাতা কোল থেকে অরুণাভের মাথা সরিয়ে বলল, এ বিষয়ে আমাকে না জানালেই হতো, না শুনতাম না মন খারাপ হতো। অরুণাভ জানাতে চাইছিল না, কিন্তু আনিকা জানে, তার মানে চাচিমণি নিশ্চয়ই চুপ থাকবে না, সে জানাতোই। চাচিমণি তার গুণগান গাইতে বসে পছন্দ করে। হয়ে গেল। সে হাতের উল্টো পিঠে চোখ ডলে নিল, বলল, আম্মু আমার ভুল হয়েছে, সরি আম্মু। পাতা বিছানা থেকে নামতে অতি স্বাভাবিক গলায় বলল, ভুল কেন হবে? মায়ের সাথে দেখা করা ভুল নাকি? অর্ণব অনুভূতি চোখে চায়। পাতা হাসলো, সকালেই তো বেরোবে, আমি লাগেজ গুছিয়ে দিচ্ছি। কি প্যাক করতে হবে বলো? তুমি আমার আম্মু, তুমি আমার মা, আমি আর কাউকে চিনি না, প্লিজ আম্মু মাফ করে দাও। পাতা শুনেও না শোনার ভান করে আলমারি খুললো, বলল, ওইসব ছাড়ো, খেলার আগে গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করা হয় না? তোমার বাবা তোমার জন্য নতুন স্যুট সেলাই করেছে, সেটাই পরবে, কিন্তু আমি ওটা আলাদা প্যাক করে দিলাম। অর্ণবের মুখটা মলিন হয়ে যায়, বলে, তোমার ইচ্ছে। পাতা লাগেজ নামিয়ে গোছানো শুরু করে দেয়। অর্ণব বিষণ্ণ মুখে তা দেখে যায়। তার ভাগ্য কতটা প্রসন্ন। সে তার ক্ষুদ্র জীবনে সব পেয়েছে, কিন্তু কিভাবে তা আটকে রাখতে হয় তা শেখা হয়নি। প্রহর পা টিপে ঘরে প্রবেশ করে। ভাইকে দেখেই সব ভুলে ঝাঁপিয়ে পড়ে। অরুণাভ ভাইকে উপরে তুলে নেয়, কোলে বসিয়ে বলে, কোথায় গিয়েছিলে তোমরা? কতবার ফোন করছি, ভাবুক চোরই ফোন ধরছিল না। আপুনির বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, সবাই খুব ভালো, শুধু একজন ছাড়া। প্রহর উচ্ছ্বসিত হয়ে জবাব দিল। অরুণাভ একটু হাসার চেষ্টা করে বলল, কে সে? দুলাভা। আর আমার ফ্রেন্ড দুলালের কথা বলছে ও, তাই না ওলাভ? দরজায় দাঁড়িয়ে অরুণিতা ছোট ভাইকে সাবধান করে। প্রহর বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। অরুণাভ বলল, ভাবুক চোরি, তোমার সব ফ্রেন্ডকেই আমি চিনি, তাদের A to Z ডিটেলস আমার জানা আছে। এই দুলাল টাবারকে সায়ানের কাজিন, স্কুল আলাদা হলেও আমরা তো এক কোচিনেই ছিলাম। অরুণিতা বিন্দুমাত্র ঘাবড়ালো না, তবে প্রহর চোখ পিটপিট করে। অরুণিতা মৃদু চোখ রাঙিয়ে দিলে প্রহর সামলে গেল। তাকে ভালোবেসে যেমন নাচাবে সে তেমনই নাচবে। অতিরিক্ত কথা বলা ছাড়া বাচ্চাটার কোনো বাজে গুণই নেই, না হিংসে না বিদ্বেষ, পুরোটাই সুইট বয়। পাপা কোথায়? কি জানি, অর্ণব আনমনে জবাব দিল। পাতা লাগেজে কাপড় রাখতে বলল, ঘরেই তো দেখে এলাম, বাইরে থেকে এসেছিস ফ্রেশ হয়ে নে আগে। পাপা তো পালিয়ে যাচ্ছে না। কাঁধে স্নেহের হাত, অরুণিতার গম্ভীর মুখে ঈষৎ হাসির ঝিলিক। বাবার কোমর জড়িয়ে বুকে মাথা রাখে। চিরচেনা গম্ভীর্য থেকে বেরিয়ে আলাদি সুরে ডাকলো, পাপা। হ্যাঁ পাপা বলো। আই লাভ ইউ পাপা। একটু বেশি খুশি লাগছে না? কাহিনী কি শোনা? অরুণিতা মুচকি হেসে মাথা দুলিয়ে বলল, এমনি ফিলিং হ্যাপি। অরুণ সরকার মেয়ের মাথায় অগ্রভাগে ছোট চুমু দিল। ছেলেদের দিকে তাকাতেই কপালে কুঁচকে গেল। ছোট জনের যেমন তেমন বড় জনের মুখের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। সে বড়জনকে বলল, মুখ লাল হয়ে আছে কেন? কি হয়েছে? কিছু না, কাল চলে যাব তো, তাই মন খারাপ লাগছে। অরুণাভ হালকা হাসলো। প্রহর ভাইয়ের গালে হাত রেখে বলল, ভাইটুস, তাহলে তুমি কেন যাচ্ছ? প্লিজ যেও না। যেতে তো হবেই, না গেলে তো আমাকে টিভিতে দেখতে পারবে না ওলাভ। আই মিস ইউ ভাইটুস। ভাইকে জড়িয়ে ধরে মন থেরাপি সুরে প্রহর বলল,
অরুণাভ তার পরিপাটি চুল এলোমেলো করে দিয়ে আদর করে। অরুণিতা এগিয়ে এসে ভাইয়ের গা ঘেঁষে বলল, ফিসফিস করে বলল, হাউ ওয়াজ দ্য ডেট? গুড। গিফট পছন্দ হয়েছে? সে বারবার বলছিল ওর পছন্দ হবে না, পারবে না, ব্লা ব্লা। অরুণাভের ক্ষতগুলো আবারও মাথাচাড়া দিল। প্রহর বলল, তোমরা কি মাছ করছো? মাছ? অরুণিতা ভ্রু নাড়ল। প্রহর দাঁত দেখিয়ে হেসে বলল, ফিশ মানে মাছ, আর ফিশ মানে হচ্ছে মাছ। তার কথায় কেউ হাসল না। প্রহর চোখ পিটপিট করে গাল ফুলিয়ে নিল। বাবার আগমনে অরুণাভ সরে বসে বাবাকে বসার জায়গা করে দেয়। অরুণ সেথায় বসে প্রহর ভাইয়ের কোল ছেড়ে বাবার কোলে দখল করে গলা জড়িয়ে গালে চুমু দিয়ে বুকে মাথা রেখে হামি তুলল। অরুণ সরকার শক্ত করে বুকে জড়িয়ে নেয় তাকে। পাতার লাগেজের চেন লাগিয়ে এগিয়ে এসে মেয়ের পাশে বসল। দীর্ঘশ্বাস ফেলে বলল, তৈমুর নেওয়াজ আসার কথা, কিন্তু রুবি আপু আমাকে জানালো না। সুফিয়া খালা না বললে তো জানতেই পারতাম না। অরুণাভ আলগুছে উঠে ওয়াশরুমে চলে যায়। অরুণিতা বিরক্ত হয়ে বলল, চাচিমণির সমস্যাটা কি? তোমার ভাই। অরুণ সরকার ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে বলল, ভাইয়ের কোন দিকটা ওনার পছন্দ না? চতুর্দিক। পাপা, আমি ভুল কিছু বলিনি। তোমার ভাইয়ের হাবভাব আমার একদমই সুবিধা মনে হয় না। ওদের কি বলবো, এদের দিক থেকে বিবেচনা করলে এদের সিদ্ধান্ত ভুল খুঁজে পাওয়া যাবে না। অরুণিতা বাবার বাহুতে মাথা ঠেকিয়ে বলল, তুমি সমাধানের পথ খোঁজা বাদ দিয়ে উল্টো ওদের সাইড নিচ্ছ। দিস ইজ নট ফেয়ার পাপা। ব্রোর জন্য আনিপুকেই চাই মানে চাই। তুমি মাঠে নামলে ওরা কারো সাধ্যই নেই ঠেকানোর। অরুণ হাসল। আমি একবার অপমানিত হয়ে ফিরে এসেছি, দ্বিতীয়বার আমাকে ও পথে পাবে না সোনা। পাপা। অরুণ চুপ থাকলো। পাতা এতক্ষণ চুপ থাকলো, এবার মুখ খুলে বলল, রুবি আপুকে মানানো বোধহয় সম্ভব না। আমি কতবার কথা পারলাম। সে চুপ থাকে, কিছুই বলে না। আরিয়ান ভাইয়া শুধু হাসে, আমাকে সিরিয়াসলি নেয় না। তবে উনাকে ধরেই গন্তব্য হাসিল করা সম্ভব। মাম্মাম, আনিপু আর ভাইয়া দুজনেই রাজি। এখন শুধু কাজীকে দরকার। বিয়েটা পড়িয়ে আনলেই হয়। এখন চাচুমণি কিছুই করতে পারবে না। আমি ভাইয়ার সাথে একমত। যতটা সহজ ভাবছো ততটা নয়। আনিকা যদি ঘরের মেয়ে না হতো, গুন্ডা ভাড়া করে তুলে আনতাম। কিন্তু এখানে মামলাটা সেন্সিটিভ। একটার সাথে কতগুলো সম্পর্ক জুড়ে আছে। একটু 19-20 হলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। শুধু রুবি আপুর অমত থাকলে এতটা সমস্যা হতো না। বাট আরিয়ান ভাইও অমত দেখাচ্ছেন। এখন তো তারা দুজনেই চাচ্ছেন যত দ্রুত সম্ভব আনিকা আর তৈমুরের 4 হাত এক করে দিতে। তাই আমাদের উচিত সব মুখ করে এক করে ব্যাপারটা মীমাংসা করা। ভোরের বাবা, আপনি শুনছেন? পাতা অতি শান্ত স্বরে বলল কথাগুলো। অরুণিতা পাতা দুজনেই জবাবের অপেক্ষায়। অরুণ ঘুমন্ত প্রহরকে নিয়ে বিছানায় গা এলিয়ে বলল, ধরো আমি জোর করে ওদের মিলিয়ে দিলাম, তার 2 দিন পরের কথা ভেবে দেখেছ? রুবি ছেলেটাকে দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না। পান থেকে চুন খসলেই শুরু হয়ে গেল তার। আর কি বাড়িতে যেহেতু কান পড়া তো থাকছেই। তুমি ভাবলে কি করে ওরা হ্যাপি থাকবে, ম্যারিড লাইফ লিড করবে? আমার ভাবনাতেও অবাক লাগে। সেই ছোটোবেলায় ঘটনা কেন্দ্র করে রুবি এখন আমার বাচ্চাকে জাজ করে। কথায় কথায় খোঁচাখুচি, অপমান করা তো আছেই। কথাগুলো ফেলে দেওয়ার মতো না। পাতা তবুও বলল, তাই বলে ভোরের খুশির কথা ভাববেন না। আমরা না হয় কারণ দেখিয়ে অন্য বাড়িতে শিফট হলাম। যা করার করো, আমি আগে পিছে নেই। অরুণ হাত পা সব গুটিয়ে নেয়। অরুণিতা পাতা হতাশ হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করে। এরই মাঝে অরুণাভ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আলমারি খুলে গায়ে হুডি জড়াতে গম্ভীর স্বরে বলল, কাউকে কিছু করতে হবে না। যা ভাগ্যে লেখা আছে তাই হবে। চাওয়ার আগেই তো সব পেয়ে যাই। 2-1 বার না পেলে হয়তো একটু কষ্ট হবে, নয়তো এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। অরুণাভ টুপি মাথায় তুলে ঘর থেকে বেরিয়ে যায়। হুডির পকেটে হাত ঢুকিয়ে উত্তরের বারান্দায় বরাবর হাঁটে। কোত্থেকে অ্যানা ছুটে এসে বাধা হয়ে দাঁড়ায়। লেজ খাড়া করে রাগী সুরে মিউ মিউ করে চেঁচায়। অরুণাভের মন ভালো না থাকায় পাশ কাটিয়ে চলে যেতে নেয়। অ্যানা আবারও পথ আটকায়। তোর সমস্যাটি কি অ্যানা? শর্ট খাবি? এনা হঠাৎ হাত পা উল্টিয়ে মেঝেতে গড়াগড়ি খেলো, যেন শর্ট দেওয়া হয়েছে তাকে। অরুণাভ বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে যাবে। এনা পা জড়িয়ে ধরে সুর তুলে ডাকলো, মিয়াও। ছাড়, মেজাজ খারাপ করবি না।
মিয়াও। অর্ণব কতক্ষণ পা ঝাঁকিয়ে নিস্তার পেল না, বাধ্য হয়ে প্যান্টের পকেট থেকে 100 টাকার নোট বের করে মেঝেতে ফেললো। অ্যানা তাকে ছেড়ে খপ করে নোটটা ধরে ফেললো, নাক দিয়ে শুকে পরখ করলো আসল নোট কিনা, তারপর টাকা নিয়ে ছুটে পালালো। এই টাকা ছাড়া সুফিয়া বানু তাকে মাছ দিবে না। আনিকাস কুইনড্রম, দরজায় টাঙানো পোস্টারে থাবা মেরে দরজা ধাক্কালো অরুণাব। মিনিটক্ষণ পর আনিকা দরজা খুলে দিল। বিরক্তিকর ভাঁজ ফুটে বলল, ভদ্রতা শিখলি না তুই? এভাবে কে নক করে? আমি করি, সর ভেতরে ঢুকতে দে। আনিকা বিরক্তি মুখে সরে দাঁড়ালো। অরুণাব ভেতরে প্রবেশ করে। বিছানায় অনেকগুলো সালোয়ার স্যুট রাখা দেখে কিছু বলতে নিবে তার আগেই আনিকা হাসি মুখে বলল, তৈমুর আসার কথা, তাই আম্মু বলতো সুন্দর করে স্যুট পরতে, কিন্তু আমি চুজ করতে পারছি না। তুই চুজ করে দিবি? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। একে একে সবগুলো স্যুট দেখাতে শুরু করে আনিকা, মুখে উপচে পড়া হাসি। অরুণাবের বুকটা জ্বালাপোড়া করে, নিজের রাগ অভিমানকে সংযত করে নত হয়। দুপুরের ব্যাপারটা নিয়ে আমি দুঃখিত আনি, আমি ভাবিনি আমার ড্রেস আপ নিয়ে তুই কখনো ইমব্যারেস হবি। আনিকা গোলাপি রঙের সালোয়ার স্যুট রেখে বাকি ড্রেসগুলো আলমারিতে তুলে রাখে। স্বাভাবিক সুরে বলে, সরি বলে তো আর লাভ নেই ভোর, সব তো শেষ, তাই না? অরুণাব যেন ঝটকা খেলো, রাগে ফর্সা মুখটা লাল হয়েতে সময় নেয় না। আনিকার বাহু চেপে ধরে বলল, সব শেষ মানে কি আনি? ইটস বিগিনিং। আনিকা বাহু থেকে সদর্পণে অরুণাবের হাত ছাড়িয়ে নিল। ইটস টোটালি এন্ড। তুই আমাকে না ক্রিকেট চুজ করেছিলি? পাগল তুই, আমি কোনোটাই চুজ করিনি। আমার কাছে তুই আর ক্রিকেট দুটোই মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউ আর মাই লাইফলাইন আর ক্রিকেট ইজ মাই প্যাশন। তুই কীভাবে দুটোর মধ্যে একটা চুজ করতে বলিস? আনিকাকে যথেষ্ট শান্ত দেখালো। সে বলল, দেখ ভোর, সব মেয়েরাই তার পছন্দের মানুষটি ফার্স্ট প্রায়োরিটি হতে চায়। আমিও ব্যতিক্রম নই, কিন্তু তোর ফার্স্ট প্রায়োরিটি আমি নই। তৈমুরের সাথে আমার বিয়ের কথাবার্তা রোজ হয়, যে কোনো দিন ডেট পড়তে পারে। আমি কোনো মতে আটকে রাখছি তাদের, কিন্তু এ নিয়ে তোর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, অন্তত আমার চোখে পড়ছে না। তুই আছিস তোর বস্তা পচা ক্রিকেট নিয়ে, তো থাক তুই ক্রিকেট নিয়েই। তৈমুর নেওয়াজকে এই অল্প সময় যতটুকু বুঝলাম, সে সবসময় আমাকে টপ প্রায়োরিটি দিয়েছে, ভবিষ্যতেও দেবে। শেষোক্ত কথায় আনিকা উস্কে দেওয়ার চেষ্টা করে। কাজ হলো যেন। বিড়াল চোখ দুটো আগুনের ফুলকির চেয়ে কম জ্বলন্ত লাগছে না। অদম্য রাগে ভেতরটা জ্বললেও অরুণাব যথাসম্ভব ঠান্ডা ভাব প্রদর্শন করার চেষ্টা করে বলল, আনি, তুই তো জানিস ক্রিকেট আমার প্রথম প্রেম। এক ক্রিকেটের জন্য আব্বুর কত অবাধ্য হয়েছি। বিপিএলে ভালো পারফরমেন্স করতে পারলেই টিমে টিকে থাকার একটু আশা আছে। প্রথমবার বিপিএল খেলবো, কতটা নার্ভাস বুঝতে পারছিস না? ক্যাচ ধরার কোচ স্যার বলেছেন ম্যাচ খেলে নিজের দুর্বলতা খুঁজে সেটার ওপর কাজ করতে। আমি নিজের বেস্টটা দিতে চাইছি। আমি সেটাই বলছি, তুই তোর প্রথম প্রেমেই মজা থাক, আমি কারোর সেকেন্ড প্রায়োরিটি হতে চাই না। আনি, তোর জন্য আমি সব করতে পারি, তোর ক্রিকেট ছেড়ে দে। অরুণাব ব্যথিত হয়ে বলল, তুই এটা কিভাবে বলতে পারিস আনি? আম্মু আমাকে অন্য একজনের ঘাড়ে চাপাতে চাইছে, আর তুই এখনও ক্রিকেট করে যাচ্ছিস। কাল সকালেই তো চলে যাবি ড্যাং ড্যাং করে। আমার কি হবে? আই উইল ম্যানেজ। ইউ কান্ট। অরুণাব ঘাড় ডলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমাকে ভালোবাসিস? বাসি, তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোকে। তোর চেয়েও বেশি ভালোবাসি আমি তোকে। অরুণাব গলায় বিন্দুমাত্র দ্বিধা খুঁজে পাওয়া গেল না। আনিকার মন নরম হলো। বলল, ভালোবাসলে বাসিস, কিন্তু আমার উপর তোর বিশ্বাস নেই। আমি কি জানি না তুই ক্রিকেটের প্রতি কতটা অবসেসড? আমাকে চুজ করলে আমি কি তোকে ক্রিকেট থেকে দূরে রাখতাম? এই বিশ্বাস আমার প্রতি? যাই হোক, এটা তো প্রমাণ হলো আমার থেকে ক্রিকেট তোকে বেশি টানে। ক্রিকেট তোর স্বপ্ন, আর আমি যে তোর দূরে চলে যাচ্ছি সে খবর রাখিস? আজ তৈমুর আসবে, কাল পরশু হয়তো ওর ফ্যামিলিও আসবে, এঙ্গেজমেন্ট হয়ে যাবে। তুই তো সকাল হতে না হতেই নিজ স্বপ্নের পিছু ছুটবি। অরুণাব এগিয়ে আসে, আনিকার 2 হাত মুঠোয় ভরে বলে, আনিকা, ট্রাস্ট মি, তুই যদি আমার পাশে থাকিস আমি সবার সাথে লড়ে নিব, তোকে আমার করে নিব। তুই চুপ করে আছিস মানে এই না আমি চুপ করে আছি মানে এই না আমার মাথা ব্যথা নেই। তুই প্লিজ কথা বাড়াস না। ক্রিকেট আমার স্বপ্ন হলেও তুই আমার সেই বেস্ট এনিমি, যার হাত ধরে আমি আমার ছোট বড় সব স্বপ্নের সুখ ভাগ করে নিতে চাই। আনিকা খুব করে চাইল নিজ হাত ছাড়িয়ে নিয়ে দুটো কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু পারল না। নাক টেনে ক্রন্দনরত সুরে বলল,
ওই তৈমুর নেওয়াজ পারফেক্ট আছে, একটাও দোষ খুঁজে পায়নি, কিন্তু আমার তো আর তোকে পছন্দ, যে পদে পদে দোষ করবে আর কান ধরে ক্ষমা চাইবে। নে কান ধর। অরুণাভ হাসলো, কান ধরে পছন্দের মানুষটাকে জড়িয়ে ধরে বলল, কান টান ধরতে পারবো না আমি। কান না ধরে পছন্দের মানুষকে জড়িয়ে ধরে বলল, কান টান ধরতে পারবো না আমি, তুই ধরবি তোর ঘাট ধরবে। অরুণাভ হাসলো, কিছু বলার জন্য গলা পরিষ্কার করে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে আনিবুড়ি। ভোর ছাড়। কেন? তোর কি অস্বস্তি হচ্ছে নাকি লজ্জা পাচ্ছিস? দরজায় আম্মু দাঁড়িয়ে। মজা করছিস? আম্মু পিছনে দেখতো একবার। অরুণাভ তৎক্ষণাৎ ছিটকে সরে যায়। সত্যি দরজায় চাচিমণি দাঁড়িয়ে। লজ্জায় নাক কাটা গেল তার। বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে মাথা চুলকায় ইতস্তত ভঙ্গিতে বলল, চাচিমণি, ইটস জাস্ট নর্মাল হার্ট। গাল বোধহয় অবশ হয়ে গেল। মেয়ে মানুষের হাত এতটা শক্ত আঘাত হানতে পারে? অরুণাভ মাথা নত করে নেয়। রুবি চাপা আক্রোশে ফুঁসে ওঠে, নির্লজ্জ কোথাকার, এতটা অধপতন হয়েছে আমি ভাবতেও পারছি না।